দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন নাফকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টরস পয়েন্ট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। একজন ব্যক্তি জীবনে সবচেয়ে সৌন্দর্য কিংবা সবচেয়ে বড় অলংকার হলো তার দাঁত। তবে আমাদের জীবনে সবচেয়ে হাসি কিংবা আমাদের আত্মবিশ্বাস কিংবা আমাদের প্রত্যেকটা জিনিসের বহিঃপ্রকাশ হয় আমাদের এই সুন্দর দাঁতের মাধ্যমে, কিংবা একগুচ্ছ সুন্দর দাঁত থাকলে আমরা অনেক প্রাণবন্তভাবে হাসতে পারি। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যাপিত জীবনে করা নানা ধরনের ভুল অভ্যাস এবং সেই সাথে নানা ধরনের জটিলতার কারণে অনেক ক্ষেত্রে আমাদের এই দাঁতগুলো নানাভাবেই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তবে প্রাথমিক অবস্থায় এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়াটা কতখানি জরুরি। প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আজকের পর্বে আমরা আলোচনা করব এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে, এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডাক্তার সামিউল হক সজীব, ডেন্টাল পাবলিক হেলথ রিসার্চার, ডেন্টাল সার্জন, প্রতিষ্ঠাতা ও পরিচালক, অহুদ ডেন্টাল কেয়ার ও রিসার্চ সেন্টার, বগুড়া। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে, চ্যানেল 9 এর দর্শকদেরকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। শুরুতে একটু জানতে চাই যে মুখের সুরক্ষা নিয়ে আমরা আলোচনা করছি, কী কারণে দাঁত এবং মুখকে সুরক্ষিত রাখাটা এত জরুরি? আমরা যদি আমাদের মুখকে ঠিক রাখতে পারি, মুখের যে ওরাল হেলথ কন্ডিশন, এইটাকে যদি আমরা সুস্থ রাখতে পারি বা ভালো অবস্থায় রাখতে পারি, হেলদি অবস্থায় রাখতে পারি, তাহলে আমরা কিন্তু অনেকটাই ভালো থাকবো। আমাদের শরীরের অন্যান্য অর্গানগুলো ভালো থাকবে। আমাদের শরীর সহজে কিন্তু সাধারণ যে অসুখ বিসুখগুলো হয় এগুলো থেকে আমরা ভালো থাকব। কারণ আমরা যে খাবারটা খাই সেটা প্রথমে শুরু হয় আমাদের মুখে চিবানোর মাধ্যমে, এটার হজমটা শুরু হয়। আর এই খাবারটা এই হজমের যদি তারতম্য হয় অথবা এই খাবারটার সঙ্গে যদি আমরা কোনো হার্মফুল জিনিস খেয়ে ফেলি, তখন কিন্তু এটা সাধারণত আমাদের স্টমাকে যেয়ে সেখান থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেয়ে আমাদের শরীরকে অসুস্থ করে দেয়, অথবা আমাদের মুখ থেকেই জিনিসগুলো জীবাণুর আকারে ছড়িয়ে যেয়ে এই সমস্যাগুলো করে। তো আমরা যদি আমাদের মুখ, দাঁত এগুলোকে আমরা সঠিক নিয়মে পরিষ্কার পরিচ্ছন্ন এবং হেলদি রাখতে না পারি, তাহলে কিন্তু আমরা ফ্রিকোয়েন্টলি অসুস্থ হয়ে যাব। আর যদি হেলদি রাখতে পারি তাহলে কিন্তু আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। এজন্য দাঁত পরিষ্কার এবং মুখকে সঠিক নিয়মে পরিষ্কার করা এটা কিন্তু অত্যন্ত জরুরি। সন্দেহে একটু জানতে চাই যে আপনি তো নিয়মিত রোগী দেখছেন, সাধারণত কোন কোন জটিলতা নিয়ে রোগীরা আপনাদের শরণাপন্ন হয় সবচেয়ে বেশি? আমাদের কাছে বেসিক্যালি রুগী আসে কয়েক ধরনের। একটা হলো মাড়ির প্রদাহ নিয়ে আসে, যে আমাদের মুখে যে সফট টিস্যুগুলো থাকে, মাংসগুলো থাকে মাড়ির, দাঁতের পাশের যে সারাউন্ডিং স্ট্রাকচার, এগুলোর সমস্যা নিয়ে আসে। এগুলো সমস্যা নিয়ে আসে, হয়তো এসে বলছে যে আমার মুখে দুর্গন্ধ হচ্ছে, আমার দাঁতের গোড়া ফুলে যাচ্ছে, হ্যাঁ, এই মুখে ঘা হয়েছে, এগুলো নিয়ে এক ধরনের রুগী আসে। আর এক ধরনের রুগী আসে যে দাঁত ব্যথা, তীব্র ব্যথা, দাঁতে ক্ষয় হয়ে গেছে, খাবার আটকে আছে, এই ধরনের সমস্যা নিয়ে আসে, বা দাঁত নড়ে গেছে। একটু জানবো যে আমাদের সমাজে কিন্তু বহুল প্রচলিত জটিলতা মুখ থেকে দুর্গন্ধ, এটা কি কোনো রোগের বহিঃপ্রকাশ নাকি শুধুমাত্র বিভিন্ন কারণে বা সাধারণ জীবনযাপনের কারণে মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে? আমাদের মুখের গন্ধগুলো বেসিক্যালি 90% হয় আমাদের মুখের সমস্যার কারণেই। আমাদের মুখে যদি খাবার, আমরা যে খাবারটা খাই সেই খাবারটা মুখের বিভিন্ন জায়গায় আছে, দাঁতের মাঝখানের পকেট আছে, জিহ্বার পেছনের অংশ আছে, অথবা মুখের অন্যান্য জায়গায় যদি মানে ক্লিন না করে ওটা যদি রয়ে যায় কোনোভাবে, তাহলে সেটা হয় কি আস্তে আস্তে পচন শুরু হয়ে যায়। আর এই পচনটাকে ঘটায় হলো মুখের কিছু ব্যাকটেরিয়া। তো এই পচনটা ঘটায় যখন, তখন হয় কি মুখ থেকে ওই যে পচা একটা গন্ধ, সালফারের একটা গন্ধ চলে আসে মুখে। হ্যাঁ, তো এই গন্ধটাই মুখের আশেপাশের লোকজনের কাছে বা তার নিজের কাছেও খুব তীব্র খারাপ হিসেবে মনে হয়। অনেক ক্ষেত্রে তো নিয়ন্ত্রণে থাকে না, কারণ আমরা প্রত্যেকে ব্রাশ করি দিনে দুবেলা। অনেকের ক্ষেত্রে দেখা যায় যাদের দুর্গন্ধ আসে তারা প্রায় 3 বেলাই ব্রাশ করছে। এই 3 বেলা ব্রাশ করাটা কোনো ক্ষতিকারক দিক রয়েছে কিনা, এবং জানবো যে মুখে দুর্গন্ধ দূর করার উপায় কি? ব্রাশ আমরা করতে পারি 3 বার কেন 5 বার করতে পারি, কিন্তু যদি সঠিক নিয়মে ব্রাশ না করি, ওই যে খাবারটা আটকে আছে, কোথায় আটকে আছে সেটা বের হলো কিনা মুখ থেকে, এটা যদি আমরা না করতে পারি তাহলে ব্রাশ বারে বারে করেও লাভ নাই। তো এখানে যেটা দরকার, সঠিক নিয়মে ব্রাশ করতে হবে এবং ফিল করে করে ব্রাশ করতে হবে, এবং আমার ডেন্টাল চেক আপ করে নিতে হবে বছরে অন্তত 2 বার ডেন্টিস্টের কাছে যে কোন জায়গাগুলোতে খাবার আটকে থাকে, ব্রাশ পৌঁছায় না, সেই জায়গাগুলোতে বিশেষ মনোযোগ দিয়ে কাজ করতে হবে। মূলত হলো আমাদের মুখে কোনোভাবেই কোনো ধরনের খাবার কোনো চিপা চাপার ভেতর আটকে থাকা যাবে না দাঁতের। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা ব্রাশ করি, ব্রাশ করলে হয় কি দাঁতের আপনার যে বাইরের এবং ভেতরে যে সারফেসগুলো, এগুলো সুন্দর পরিষ্কার হয় ব্রাশ করলে।
কিন্তু এই যে মাঝখানের যে জায়গাগুলো, এই মাঝখানের জায়গাগুলোতে কিন্তু খাবার আটকে থাকে, ঠিক আছে? তো 60% আমার ক্লিন হয়ে গেল, কিন্তু 40% যেটা আটকে থাকলো এটা তো ব্রাশে যাবে না। তো ওখান থেকে কিন্তু এই যে যেটা বললাম আমি, যে ফার্মেন্টেশন হয়ে একটা দুর্গন্ধ বেরোয়, এটা তৈরি হয়। তো এটার উপায় কি, এখানে যেটা করতে হবে, আমাদের ব্রাশিংয়ের সঙ্গে সঙ্গে ফ্লসিং বলি আমরা, সুতার মতো একটা জিনিস, এটা এই দাঁতের মাঝখান দিয়ে এরকম ঢুকাই দিতে হয়, দিয়ে একটু ঢেউয়ের মতো করে পরিষ্কার করে নিলে দাঁতের সবগুলো সারফেসই পরিষ্কার হয়ে যায় এবং দীর্ঘদিন ওই মুখে দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা কমে যায়। আচ্ছা, ডেন্টাল ফ্লোসিং করাটা খুব বেশি জরুরি, রাইট। যাদের ক্ষেত্রে দুর্গন্ধ বারবারই ফিরে আসছে। জি। এই একটা সলিউশন নাকি অন্যান্য কোনো কিছু দিয়ে কুলকুচি করবে হ্যাঁ, বা হ্যাঁ, হ্যাঁ। চিকিৎসকের কাছে যাবে যে কোনো রোগের বহিঃপ্রকাশ হলো কিনা? হ্যাঁ, একটা হলো যে আপনি নর্মালি কি করবেন, একটা নর্মালি আপনি এটা করবেন, ব্রাশ যখন করবেন নিয়ম মতো ব্রাশ করবেন, ফ্লসিং করবেন এবং কুলকুচি করবেন। কুলকুচি কোনটাতে করবেন, আপনি লবণ পানিতে করতে পারেন। লবণ পানি ছাড়া আর কি দিয়ে কুলকুচি করবে? দর্শকের জন্য একটা সাসপেন্স রেখে যাই, দর্শকের উত্তরটি দেবো, তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, নাভকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টর স্পয়েন অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নাভকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টর স্পয়েন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার অর্থি জোখরেফ এবং আমার সাথে আছেন ডাক্তার সামিউল হক সজীব। বিরতির পর আবারও স্বাগত ওদের আজকের আয়োজনে। ধন্যবাদ। বিরতির আগে যাবতীয় বলছিলাম যে মুখ দিয়ে কুলকুচি করার একটা বিষয় রয়েছে মুখে দুর্গন্ধ দূর করবার ক্ষেত্রে। সেক্ষেত্রে একজন ব্যক্তি কি দিয়ে আসলে কুলকুচি করবে? কোনো মেডিসিন নাকি শুধুমাত্র ঘরোয়া উপায় কোনো পদ্ধতি? একটু জানবো বিস্তারিত। আমাদের দেশে কিন্তু ব্যাপকভাবে এই জিনিসটা মিসইউজ হয়। সেটা হলো, আমাদের হয়তো মুখে একটু গন্ধ হয়েছে, আমরা ফার্মেসিতে গেলাম, একটা মাউথ ওয়াশ বা কুলি করার যে মেডিসিন যে বললাম হয়তো নিয়ে এসে কুলি করলাম। এতে হয় কি, যে সাময়িকভাবে আপনার গন্ধটা হয়তো সাপ্রেসড হয়ে থাকলো, কিন্তু সমস্যা যেটা আছে সেটা কিন্তু সমাধান হলো না। যখন আপনি অ্যালকোহলযুক্ত এই মাউথ ওয়াশগুলো মোর দেন 2 উইকস আপনি ইউজ করবেন, তখন কিন্তু এই গন্ধগুলো আরও পার্মানেন্ট হয়ে যেতে পারে আপনার মুখে। কারণ কিভাবে, আপনার মুখটা ড্রাই হয়ে যাবে। আর মুখ যখন ড্রাই হয়ে যাবে তখন মুখে ব্যাকটেরিয়া গ্রো করবে বেশি। ব্যাকটেরিয়া গ্রো করলে তখন অবশ্যই মুখ থেকে এই যে এই ফার্মেন্টেশন পদ্ধতিগুলো বেড়ে যাবে, গন্ধ হবে। এই জন্য আপনি মাউথ ওয়াশ সাময়িকভাবে ইউজ করতে পারেন, 5 দিন 10 দিন ইউজ করতে পারেন। অবশ্যই ডেন্টাল সার্জনের পরামর্শ নিয়ে করতে হবে এটা। আর যদি আপনি দীর্ঘমেয়াদী মুখটাকে ভালো রাখতে চান, সেই ক্ষেত্রে আপনার একজন ডেন্টাল সার্জনের সাথে পরামর্শ করে হয়তো বা আপনার স্কেলিং রাখতে পারে, দাঁতের স্কেলিং লাগতে পারে, ওই যে খাবারগুলো আটকে আছে এগুলো বের করে ফেলা লাগতে পারে, অথবা খাবারগুলো যদি শক্ত হয়ে আটকে থাকে সেগুলো ভেঙে দাঁতটাকে পরিষ্কার রাখা লাগতে পারে। হ্যাঁ, তো হ্যাঁ, এই আর কি। আপনি যদি বাসায় করতে চান তাহলে আপনি লবণ পানিটা কুলকুচি করতে পারেন, তবে কোনো মেডিকামেন্ট জিনিস ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ইউজ করা যাবে না। নিশ্চয়ই। এবং আরেকটি বিষয় বলি, আমি তো মুখে দুর্গন্ধ তো বড়দের কথা বলছি, কিন্তু একদম ছোট্ট বাচ্চাদের আমরা প্রায়শই শুনে থাকি দাঁতে পোকা খেয়েছে, দাঁতের কালারটি পরিবর্তন হয়ে যায়। দাঁতে পোকা খাওয়া আসলে এই টার্মটি কোথা থেকে এসেছে? আসলে কি পোকা কি দাঁত খেয়ে ফেলতে পারে? আমরা যদি ব্যাকটেরিয়া বা জীবাণুকে যদি পোকার সঙ্গে তুলনা করি, একদমই তাই। ওরও তো আপনার জীবন আছে নিশ্চয়ই। তো, কিন্তু এটা তো আমরা খালি চোখে দেখি না। পরজীবী প্রাণী। হ্যাঁ, আমাদের সমাজে যেটা প্রচলিত পোকা, যেটা ওঝারা ফেলে দাঁত থেকে, এই পোকাগুলো আসলে দাঁতের পোকা না, এটা বাইরে থেকে কোনোভাবে হয়তো বা মানুষকে ধোঁকা দিয়ে এই পোকাগুলো দেখানো হয়। আর দাঁতের যত্ন নিলে পরে এই পোকাগুলো, বা আমরা যেটাকে ব্যাকটেরিয়া বলি, যেটা আমরা খালি চোখে দেখতে পারি না, এটা কিন্তু যত্ন নিলে পরে এটা গ্রো করতে পারে না, সেটা ছোট হোক বড় হোক সবার ক্ষেত্রেই। আমরা যদি নিয়ম মতো খাওয়া দাওয়ার পরে দাঁত এবং মুখকে যদি পরিষ্কার রাখি, ক্লিন রাখি, তাহলে সাধারণত দাঁতের সমস্যা কোনো দিনও হবে না। এই ক্ষেত্রে একটু অ্যাড করি আপনাকে, যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই বাচ্চাগুলোকে দেখি যাদের দাঁতে পোকা হয়েছে, তাদের বেশিরভাগই হয়তোবা চকলেট খায় অথবা ফিডারে দুধ খায়, মানে ওই দুধগুলো দাঁতের মধ্যে দীর্ঘ সময় লেগে রাখে। রাতের বেলা ঘুমানোর সময় খেতে খেতে ঘুমিয়ে যায় এবং পরবর্তীতে দেখা যায় বাচ্চাটির এ ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করেছে, দাঁত কালো হয়ে গিয়েছে, একটু অংশ একদম ছোট ছোট হয়ে গিয়েছে এবং অভিভাবকরা বলে পোকা খেয়েছে, এটা তো সব বাচ্চাদেরই খায়। আসলে প্রিভেনশনটা কিভাবে করবে, কোন জায়গায় সতর্ক হবে? রাতে যারা দুধ খায়, যে বাচ্চাগুলো সারা রাত দেখা যায় যে ফিডার মুখে নিয়ে ঘুমাচ্ছে, তো এই বাচ্চাদের দাঁতে একটা কমন একটা ক্যারিজ হয়, সেটা হলো র্যাম্পেন্ট ক্যারিজ বলি আমরা, বা নার্সিং বোটল ক্যারিজ। দেখা যায় 8-10টা দাঁতে একসঙ্গে ক্যারিজ হয়ে গেছে, দেখবেন যে সামনে 4-5টা দাঁত একসঙ্গে কালো। তো এগুলো থেকে মুক্তির উপায় হলো তার প্যারেন্টসদেরকে একটু সচেতন হতে হবে। যেটা করতে হবে, দিনের একটা সার্টেন সময়ে বা রাতে ঘুমানোর আগে
একটা সফট একটা কাপড় হয়তো একটু আপনার লবণ পানিতে ভিজিয়ে একটু একটু ম্যাসেজ করে দিল দাঁতগুলো, আচ্ছা। হ্যাঁ, ম্যাসেজ করে দিলে দেখবে যে ওই কাপড়ের সঙ্গে ওই সরের মতো একটা জিনিস উঠে আসবে। এই সরটাকে রাখা যাবে না দাঁতের সঙ্গে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটা বের করে দিবে। তারপরে একটু টুথপিক বা ফ্লস হালকা করে যদি পারে ওই দাঁতের মাঝখানের জায়গাগুলো একটু পরিষ্কার করে দিবে। আর কিছু না পারলে একটু লাইট দিয়ে দেখবে দাঁতের কোথাও বড় ধরনের খাবার আটকে আছে কিনা, সেটা বের করে দিবে। তাহলে পরে বাচ্চারা ভালো থাকবে। এই যে বাচ্চাদের বোতল ক্যারিজ বলেন, বোতল ফিডিং ক্যারিজ বলেন, বা নার্সিং ক্যারিজ বলেন, বা র্যাম্পেড ক্যারিজ বলেন, অথবা 6 বছর 7 বছর 10 বছর পর্যন্ত বাচ্চাদের যে সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলো একেবারেই হবে না যদি প্যারেন্টস সপ্তাহে অন্তত 2 দিন এই যে কথাটা বললাম, জাস্ট একটু লাইট দিয়ে দেখবে, হা করায় যে কোথায় খাবার আটকে আছে সেটা একটু বের করে দিবে। আর ওই যে মেসেজ করে যে স্বরের মতো যে অংশটা, এটা উঠাই দেবে, এটা যদি করে। ছোট বাচ্চাদের ব্রাশ এবং বড়দের ব্রাশ সঠিক নিশ্চয় নিয়ম রয়েছে, এবং অনেকে প্রশ্ন করে যে কোন টুথপেস্টটি ব্যবহার করব ব্রাশ করার ক্ষেত্রে, আপনার পরামর্শ কি হবে? চমৎকার প্রশ্ন। আসলে এই যে প্রশ্নটি করেছি, দর্শকদের কিন্তু এই প্রশ্ন সম্পর্কে অনেক বেশি জানা রয়েছে। জি, জি। আমরা এই বিষয়টির উত্তর দেব আপনার মাধ্যমে, কিন্তু সময় আছে আরেকটু বিরতি ঠিক আছে। নেবার। প্রিয় দর্শক, নাভকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টর স্পাইন অনুষ্ঠান থেকে নিচ্ছি আবার একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি নাভকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টর স্পাইন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ, এবং আমার সাথে আছেন ডাক্তার সামিউল হক সজীব। স্যার, বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। জি, বিরতির আগে যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম যে কোন টুথপেস্টটি ব্যবহার করলে আমাদের দাঁতের জন্য সেটি অনেক মাত্রায় সুরক্ষা দেবে, এটা একটা প্রশ্ন, এবং ব্রাশ করার সঠিক নিয়ম কি হতে পারে? ব্রাশ আমরা কিভাবে করব, একেবারে ইথিক্যাল পদ্ধতিতে না বলে আমি খুব সহজভাবে বলি। দেখেন, দাঁতকে উপরে নিচে ব্রাশ করতে হবে, উপরে নিচে, এবং ব্রাশটা সরাসরি স্ট্রেট থাকবে না, একটু অ্যাঙ্গেল হয়ে থাকবে, ঠিক আছে, উপরে নিচে অ্যাঙ্গেল হয়ে থাকবে। পাশের দাঁত যখন করব আমরা, পাশের দাঁতেও উপরে নিচে, আমরা কিন্তু বাঁকাভাবে ব্রাশ করি। এই বাঁকাভাবে ব্রাশ করি কি, অতিরিক্ত সচেতন যারা, অতিরিক্ত সচেতনের কারণে বাঁকাভাবে ব্রাশ করে দাঁতের মেকানিক্যাল যে ক্ষয় সেটা করে নিয়ে আসি, দাঁত দিয়ে ঘষেই ক্ষয় করে নিয়ে আসি। তো এই জন্য সর্বোচ্চ 2 মিনিট ব্রাশ করবে, নরম ব্রাশ ইউজ করবে, এবং উপরে নিচে ব্রাশ করবে। আর দাঁতের যে উপরের সারফেসগুলো আছে এগুলো ঘুরায় ঘুরায় ব্রাশ করবে। এটা হলো বেসিক। এতটুকু যদি করে তাহলে দাঁতের এর থেকে ক্ষতি হবে না, ঠিক আছে। আর পেস্টের কথা যেটা বললেন, পেস্ট আসলে আমরা কোন পেশেন্টের ক্ষেত্রে ইউজ করব, সে কি পেশেন্ট নাকি নর্মালি তার সমস্যা নাই? যার সমস্যা নাই তার কিন্তু ওষুধ লাগবে না। তাহলে যার সমস্যা নাই তাকে যদি আমরা মেডিকেমেন্ট পেস্ট দিই, যেমন বাজার থেকে অনেকে মেডিকেমেন্ট পেস্ট নিয়ে এসে কিন্তু ইউজ করে। আচ্ছা, কিন্তু কেন করব মেডিকেমেন্ট পেস্ট? মেডিকেমেন্ট পেস্ট আমার তো সমস্যা নাই, তাহলে আমি কেন করব? এখন দীর্ঘদিন মেডিকেমেন্ট পেস্ট ইউজ করলে হবে কি, মুখের যে উপকারী ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো কিন্তু গ্রো করা বন্ধ করে দেবে। আচ্ছা আচ্ছা, মানে অপকারী ব্যাকটেরিয়াকে ওরা কমায় দেয়, ঠিক আছে, খুব কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য। উপকারী ব্যাকটেরিয়াগুলোকে কিন্তু কমায় দিবে। কমায় দিলে কি হবে, হজমের সমস্যা হবে, শরীরে অন্য প্রবলেম দেখা দিবে। তো এই জন্য যখন মেডিকেমেন্ট টুথপেস্ট আমরা ইউজ করব, ডেন্টাল সার্জনের পরামর্শ নিয়ে কতদিন ইউজ করব সেটা তাদের কাছ থেকে শুনে নিয়ে ইউজ করব। আর ইন জেনারেলি আমরা যাদের সমস্যা নাই তারা একেবারে যেগুলো ফ্যান্সি যে ধরনের যে ইয়েগুলো আছে, যেগুলোর মধ্যে কোনো মেডিকেমেন্ট কোনো গুণাবলী নাই, জাস্ট ক্লিনজিং ইফেক্টটা আছে, এই ধরনের পেস্ট ইউজ করবে সবসময়। নিশ্চয়ই। একটু জানতে চাই যে আমাদের মধ্যে অনেকের বিভিন্ন সময় দেখা যায় দাঁতে আসলে কালারটি পরিবর্তন হয়ে গেছে, যেটির কারণে আমরা স্কেলিং করতে চাই, কিন্তু অনেকে পরামর্শ দেয় স্কেলিং করলে দাঁত পাতলা হয়ে যায়, স্কেলিং করা আসলে আমাদের দাঁতের জন্য অনেক ক্ষতিকারক। আপনি কি বলবেন কতদিন পর পর একজন ব্যক্তি স্কেলিং করা উচিত, এবং আদৌতে এটা কোনো ক্ষতির কারণ কিনা? আমরা দাঁত ব্রাশের ক্ষেত্রেও বলি বা স্কেলিংয়ের ক্ষেত্রেও বলি, আপনি দাঁত ব্রাশ করবেন সকালে নাস্তার পরে এবং রাতে ঘুমানোর আগে 2 বার। দাঁত ব্রাশ করবেন 2 মিনিট সর্বোচ্চ। আর বছরে 2 বার আপনি ডেন্টাল সার্জনকে দেখাবেন এবং স্কেলিং করে নেবেন। তো স্কেলিং করলে অনেকের ধারণা আছে যে দাঁত পাতলা হয়ে যায়। তো কাদের দাঁত পাতলা হয়ে যায়? যারা দীর্ঘদিন অনিয়ম করে 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 দাঁতে একেবারে পাথর জমে গেছে, মনে করেন যে এই যে গ্যাপগুলো নাই, এগুলো ভরাট হয়ে গেছে, আচ্ছা, ভরাট হয়ে একেবারে প্লাস্টারের মতো হয়ে গেছে, সে নিজেও ফিল করে না যে তার দাঁতের একটা অবয়ব ছিল। তো এই যখন আমরা এই যে এই পাথরগুলো উঠায় দেই, তখন যখন শেপটা বেরোয় যায়, অরিজিনাল শেপটা বেরোলে তখন চিন্তা করে পেশেন্ট যে কী ব্যাপার, আমার দাঁত কি পাতলা হয়ে গেল কিনা, আগে ভার ভার লাগতো, এখন হ্যাঁ হালকা হ্যাঁ, লাগছে। হালকা লাগছে কিনা। তো এটা আসলে পেশেন্টদের ভেতরে সাইকোলজিক্যালি এটা একটু ইফেক্ট করে। তো পার্সোনালি আমি যখন পেশেন্টকে এই ধরনের স্কেলিং করি, আমি কিন্তু বলে দিই
যে আপনার কিন্তু এমন লাগবে, এই কারণে লাগবে। আরেকটা প্রশ্ন, যে অনেকে দেখা যায় দাঁতগুলো গর্ত হয়ে গিয়েছে প্রাথমিক অবস্থা, আমরা কিন্তু বিষয়গুলোকে একদম গুরুত্ব দিই না, এবং দেখা যায় যখন আপনাদের শরণাপন্ন হচ্ছে একদম লেট স্টেজ, দাঁতে দেখা যায় তীব্র যন্ত্রণা, ব্যথা, অনেক ক্ষেত্রে সেখানে ফুলে গিয়েছে এবং অনেক মাত্রায় ছিদ্র হয়ে গিয়েছে। এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখেন এবং আসলে ওই মুহূর্তে চিকিৎসা পদ্ধতির কি সুবিধা থাকে? আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা তিতা কথা আর কি, কিন্তু সত্য, সেটা হলো আমাদের কাছে দাঁতের ডাক্তারের কাছে রুগী যেতে প্রথমত ভয় পায়, যে গেলেই বোধহয় একটা ইঞ্জেকশন দিয়ে দিবে, দাঁত উঠাই দিবে। আর দ্বিতীয়ত হলো যে এই মেশিনারি ইনস্ট্রুমেন্ট দেখে যেতেও চায় না, কমফোর্ট ফিল করে না, মুখের ভেতর কাজ তো। তো রুগী চিন্তা করে যে কতটা সময় লেট করে যাওয়া যায় ডাক্তারের কাছে, একদম ঠিক আছে। একেবারে যখন সিরিয়াস হয়ে যায় তখন আমাদের কাছে আসে। তো দেখা যায় যে দেখেন, একটা দাঁতে যখন একটা ক্যারিজ হয় বা ক্যাভিটিস হয়, তো একদিনে হয় না। প্রথমে একটু অল্প একটু হয়, হয়ে একটা লেয়ার ক্ষয় করে, তারপর আর একটা লেয়ার ক্ষয় করে, এরকম প্রথম লেয়ার এনামেল যেটা বলি আমরা, এনামেল ক্ষয় করার পরে ডেন্টিনে চলে যায়। ডেন্টিনে গেলে তখন হয় কি, সেনসিটিভ হয় দাঁতটা, শিরশির করে। তখনও আমরা ওয়েট করি, বিভিন্ন পেস্ট টেস্ট লাগায় রেখে চেষ্টা করি যে এটাকে সলভ করা যায় কিনা। যখন সেটাও ফেল করে, তখন দেখা যায় গর্তটা আরেকটু বড় হয়ে ভেতরে যে নরম অংশটা, আমরা দাঁতের যে মজ্জা বলি, সেই মজ্জার সঙ্গে ডেন্টাল পাল্পের সঙ্গে যখন কানেক্ট হয়ে যায় গর্তটা, তখন অ্যাকিউট পেইন হয়। এবং এই ব্যথাটা যখন ওঠে, তখন আর বলতে হয় না যে ডাক্তার কাছে যাও বা ডাক্তার কাছে আসো, তখন রুগী এমনিই চলে আসে এবং আমাদের কাছে একেবারে সিরিয়াস অবস্থায় চলে আসে। তখন দেখা যায় যখন নার্ভের সঙ্গে টাচ করে গেছে, তখন নার্ভের ট্রিটমেন্ট না করে কিন্তু আর কোনো উপায় থাকে না। আর নার্ভের ট্রিটমেন্ট করা মানে বড় ধরনের একটা প্রসিডিওর ভিতর যাওয়া, আমরা বলি রুট ক্যানেল ট্রিটমেন্ট, নাম শুনেছেন। ওই নার্ভের ট্রিটমেন্ট করা মানে রুট ক্যানেল ট্রিটমেন্ট। রুট ক্যানেল ট্রিটমেন্ট করে পরবর্তীতে ক্যাপিং লাগে, ক্রাউন লাগে, হ্যাঁ। আর শুরুতেই যদি রুগীটা আসতো, যখন একটু সেন্সিটিভিটি শুরু হয়েছে বা দেখছে যে একটু এখানে একটু গর্তের মতো হয়ে আছে, তখন যদি আসতো, আমরা কিন্তু তখনই একটা নর্মাল একটা ফিলিং বা পার্মানেন্ট একটা ফিলিং দিয়ে দিলেই ওই গর্তটা আর বড় হতো না। একদম শেষ প্রান্তে আছি, আপনি কি পরামর্শ দেবেন? বছরে কতবার কিংবা কতদিন পর পর চিকিৎসকের কাছে যাওয়া জরুরি এবং নিজের দাঁতগুলোকে সুরক্ষিত রাখবার জন্য সর্বশেষ সতর্কতা কি হতে পারে? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে প্রথম কথা, যে আপনি আপনার দাঁত এবং মুখগহ্বরকে যত্ন নিন, পরিষ্কার রাখুন। দাঁত এবং মুখগহ্বর হলো আপনার শরীরের গেটওয়ে, বা এটাকে একটা দরজা বলতে পারেন। যা কিছু ঢুকছে আপনার দাঁত এবং মুখগহ্বর দিয়েই ঢুকছে। তো এই জায়গাটা যদি আপনি পরিষ্কার রাখেন, আপনার শরীরের অন্যান্য জায়গা ভালো থাকবে, আপনি সুস্থ থাকবেন, আপনার হাসি সুন্দর হবে, আপনি আত্মবিশ্বাস পাবেন, আপনি সমাজে খুব সুন্দরভাবে প্রতিষ্ঠিত হতে পারবেন, শুধুমাত্র দাঁতকে সুন্দর রেখে এবং মুখগহ্বরকে সুন্দর রেখে। আর এটাকে সুন্দর করতে গেলে শুধু ব্রাশ আপনি করলে হবে না, ব্রাশকে সঠিক নিয়মে করেন, 2-2-2 যে পদ্ধতি বললাম আমি, সেই নিয়মে করেন। আর বছরে অন্তত 2 বার ডেন্টাল সার্জনের সঙ্গে দেখা করেন, আপনার কোনো সমস্যা আছে কিনা এটা জানার জন্য। আরেকটা ব্যাপার বলবো, যে আমরা যেটা করি না কখনো হয়তো বা, সেটা আপনি আপনার আয়নার সামনে দাঁড়িয়ে আপনার জিভটা দেখবেন, যে জিভটার উপরে সাদা কোনো অংশ বা সাদা কোনো লেয়ার আছে কিনা। যদি সাদা কোনো প্রলেপ থাকে, তাহলে মনে করবেন যে এটা ফাঙ্গাল ইনফেকশন, এই লেয়ারটা রাখা যাবে না। আপনি যখন ব্রাশ করবেন, আপনি জিভটাও ব্রাশ করবেন, জিভটা ব্রাশ করলে পরে এই লেয়ারটা উঠে যাবে, ফাঙ্গাল ইনফেকশন থাকবে না। জিভের পেছনের দিকে 50% ব্যাকটেরিয়া থাকে, যেটা মুখের এই যে দুর্গন্ধ তৈরি করে। এই ব্যাকটেরিয়াগুলো ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিতে হবে। এই কয়েকটা জিনিস যদি মেনে চলেন, আশা করছি আপনারা ভালো থাকবেন। আপনাকে আন্তরিক ধন্যবাদ। একদম আমরা আলোচনার শেষ প্রান্তে এত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং যে বিষয়গুলো আসলে আমাদের জীবনযাপনের প্রত্যেকটা মুহূর্তের জন্য অনেক বেশি জরুরি, হয়তো বা এই জায়গাগুলোতে একটুখানি আমরা যদি পরিবর্তন আনতে পারি, তাহলেই সুস্থ স্বাভাবিকভাবে দাঁতগুলোকে সুন্দর রাখতে পারবো। আপনাকে আন্তরিক ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, যেমনটি বলছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, অবশ্যই দাঁত থাকতে দাঁতের মূল্য দিতে শিখুন এবং জীবনযাত্রা একটুখানি স্টেপ বা একটুখানি পরিবর্তন বা একটুখানি সতর্কতাই পারে আপনার দাঁতগুলোকে সঠিক এবং সুন্দরভাবে সুস্থ রাখতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 9-এর সাথেই থাকুন।